ফুল কে না ভালোবাসে, তার জন্য অবশ্য গাছকে যত্ন করতে হয়। একসময় অনেক যত্ন করেছি, জল দিয়েছি, এখন আর পারি না। তাই বলে ওরা কিন্তু অভিমান করেনি, এখনও পর্যন্ত আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছে। নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমিও অবশ্য আগের থেকে অনেকটাই ভালো আছি। তো মাঝে মাঝে একটু প্রবলেম হয় ঠিকই, অবশ্য প্রবলেম ছাড়া জীবন ভাবাই যায় না। বিশেষ করে আমার জীবনে তো প্রবলেম থাকবেই। এভাবে ভালো মন্দ নিয়ে বাকি জীবনটা কেটে গেলেই হলো। সকাল সকাল আগে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। একবার উৎসাহ পড়তে বসে গেলে আর করা যাবে না। আগে সপ্তাহে প্রায় 2বার থেকে 3বার আমি বিছানার চাদর চেঞ্জ করতাম, এখন সেগুলো আমার কাছে অতীত। এখন মন চাইলেও করতে পারি না। কিছুটা শরীর দেয় না, আবার কিছুটা গৌতমের বকার ভয়ও করি না। আমি অসুস্থ হতে আমার ঘর সংসার একেবারে নড়বড়ে হয়ে গেছে। বালিশগুলো একদম চিটা লেগে গেছে, নতুন বালিশ করতে হবে, নতুন গদি বানাতে হবে একটা। কিন্তু কি করব, মাথা কাজ করে না। আগে শরীরটাকে সারাবো না আগে সংসারটাকে ঠিক করব। বছর থেকে আমরা একেবারে নাজেহাল। জানি না কবে এই পরিস্থিতি থেকে আমরা বেরোতে পারবো, কবে সব ঠিক হবে। প্রথম কষ্ট করে 2 হাতে টাকা ইনকাম করছে, সব আমার ট্রিটমেন্টে লেগে যাচ্ছে। তাও এবার অপারেশনের সময় বাবা একটু সাপোর্ট করাতে গৌতম একটুখানি হলেও রেহাই পেয়েছে। আমার ঘরে অনেকগুলোই ইনডোর প্ল্যান্ট ছিল। ভেলোর থেকে ফিরে এসে দেখলাম প্রায় সব গাছই মরে গেছে। কয়েকটা গাছ বেঁচে আছে, তাদেরকেই যত্ন করি। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে ঘরটা একদমই গোছানো হয়ে গেল। গোছান গাছান ঘরটা হলে না বেশ ভালোও লাগে, না হলে ঘরটাকেও মনে হয় ভীষণ অসুস্থ আমার মতো। জানো তো, এই অপারেশনের আগে আমি সাংঘাতিক ঘুম কাতুরে হয়ে গেছিলাম। যেখানে যেভাবে থাকতাম ঘুমিয়ে পড়তাম, সকালবেলা অ্যালার্ম বেজে গেলেও উঠতে পারতাম না। আর এখন এমন পরিস্থিতি হয়েছে, অ্যালার্ম বাজার দরকার নেই, রোজই 4:30 থেকে 5টার মধ্যে ঘুম ভেঙে যায়। সে উৎসার স্কুল থাক আর না থাক। তারপর পাপি আত্মার মতো সারা ঘর ঘুরে বেড়াই, একবার এ জানলা একবার ও জানলা, না হলে দরজা খুলে বাইরে দাঁড়িয়ে থাকি। গৌতম ভীষণ রাগ করে, কারণ ডাক্তার এখন বেশি করে রেস্ট নিতে বলেছে, বেশি করে ঘুমাতে বলেছে। কিন্তু কি করা যাবে, আমি তো সর্বদাই স্রোতের প্রতিকূলেই বেয়ে বেড়াই। যেটা যখন দরকার তার অপোজিটটাই করে থাকি। নিয়ে নিয়েছি আমলকি, এখানে আমলকি কুড়িয়ে নিচ্ছি আমি, আমলকির রস বের করব। সকালবেলা খালি পেটে আমরা 3জনে আমলকির রস খাবো, এটা প্রায় আমরা খেয়ে থাকি। আর আমলকির গুণাবলী নিয়ে আলাদা কিছু বলার আমার নিশ্চয়ই দরকার নেই। সবাই জানো আমলকির কত গুণ, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রেও স্কিন আর হেয়ারের জন্য ভীষণ উপকারী। রস বের করার পর এই বাকি অংশটা উৎসে আমাকে ফেলতে দেয় না। আজ সারাদিনে ঘুরতে ফিরতে এটা পুরো খেয়ে নেবে। ও আমলকি খেতে ভীষণ পছন্দ করে। চাইলে এটাকে নারকেল তেলের সাথে ভালো করে ফুটিয়ে নিয়ে মাথায় মাখলে হেয়ার ফলের সমস্যাটা কিন্তু কিছুটা দূর হয়। এখনও অনেক সমস্যা রয়েছে, নিচু হতে পারি না, পেট চেপে কোনো কাজ করতে পারি না, নিচে বসতে পারি না। তো এই বেসিনে দাঁড়িয়ে এইভাবে আমি জামা কাপড়গুলো সাবানে ডলে দিই, আর গৌতম ধুয়ে মেলে দেয়। এখন একটুতেই হাঁপিয়ে পড়ি, টানা কাজ করতে পারি না। একটুখানি কাজ করলেই সেলাইগুলো যন্ত্রণা শুরু হয়ে যায়, হার্নিয়াটা পেন হতে শুরু হয়ে যায়। কিন্তু কি করব, একার সংসার, কাজ তো করতেই হবে। গৌতম আর আগের মতো পারে না, একটুতে হাঁপিয়ে পড়ে, ধৈর্য হারিয়ে ফেলে, মাথা গরম করে ফেলে। আর কি করা যাবে, দুজনকে মিলেমিশেই তো সংসারটার হাল ধরে থাকতে হবে। ঘড়িতে বাজে 9টা, তো চা বসিয়ে দিয়েছি। আর গৌতম জলখাবারটা কিনে এনেছে। রবিবারে প্রায় গৌতম জলখাবারটা কিনে নিয়ে এসেছে পেটাই পরোটা আর ঘুগনি। অনেকে অবশ্যই এটাকে ছেঁড়া পরোটা বলে। ছোটোবেলায় যখন মামাবাড়ি যেতাম এই পরোটা খেতাম। আগে তো কলকাতায় পাওয়া যেত না, এখন অবশ্য কলকাতায় পাওয়া যায়। আমার এই টি টেবিলটা অনেক পুরনো হয়ে গেছে, একদমই বাজে অবস্থা। কিন্তু নতুন কেনার মতো এখন ক্ষমতা নেই। মিশো থেকে ওয়ালপেপারটা কিনে রেখেছিলাম যে টি টেবিলটাকে একটু ঠিক করবো গৌতমবাবুর হেল্প নিয়ে। কিন্তু গৌতমবাবু যে সব জানতা, আমার কোনো কথা শুনলেন না যে কিভাবে এটা লাগাতে হয়। শেষে পুরো রোলের অর্ধেক অংশই নষ্ট হয়ে গেল, ফেলে দিতে হলো। বাকি অংশটাই টি টেবিলটাকে ঠিক করলাম। তোমরা বলো কেমন লাগছে টি টেবিলটাকে এবার। গৌতমবাবু সকালবেলায় আখের রস কিনে এনেছিল, কিন্তু সেটা আমাকে না জানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিল। এখন বের করলাম, আমরা সবাই মিলে খাবো। আখের রস খাস কিনে? হ্যাঁ সত্যি? 5 টাকা দিয়ে খাস? 5 টাকা আখের? কত কত টাকায়? 5, 10, 20, 5-এর গ্লাস এরকম। কিন্তু সে মনে হয় যে আমরা ওই বরফ পানি খেতাম, যে ছোট গ্লাসটা ওটা 5 টাকা। আচ্ছা, এর থেকে এরকম গ্লাস 20 টাকা। আর এর থেকে যে পাতলা বরফ আর একটা পিঙ্ক রঙের গ্লাস খেতাম, ওটা 20 টাকা। আচ্ছা, তুই ক টাকার কিনে খাস? 5 টাকা। এত ভালো মেয়ে হয়ে গেছিস, কোল্ড ড্রিঙ্কস এর আখের রস খাস? বিশ্বাস হচ্ছে না আমার। কোল্ড ড্রিঙ্কস 20 টাকা দেয়। আর
আহা ভেরি গুড, ঠিক আছে খা। এর মধ্যে আমার সখী চলে এসেছে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে খাচ্ছে পার্লেজি, কারণ সখী পাউরুটি খায় না, রুটি খায় না, শুধু মাছ মাংস খায়, নিরামিষ ভাত খায় না, আর খাবার মধ্যে পার্লেজি বিস্কিটটা খায়। আমার সখী ম্যাডাম ভীষণ লাজুক, সে মেয়ে হোক আর ছেলে হোক, সবাইকে দেখেই লজ্জা পায়। আগে আমার গলির পেছনটা থাকতো, ভেলোর থেকে ফিরে এসে দেখলাম সখী ম্যাডামের বাচ্চা হবে। যাই হোক, কিছুদিন আগে বাচ্চা হয়েছে। তখন আমার বাড়ির বেঁচে যাওয়া খাবার দাবার, ফ্রিজের বাসি খাবারটা সখীই খেত, তার জন্য কিছুটা হলে সখীর সাথে আমার একটু পরিচিতি ছিল। কিন্তু বাচ্চা হওয়ার পর থেকে সখী আমাকে আগের থেকে বেশি ভরসা করে। এই দেখো, 3টে ছানা হয়েছে, এখনও চোখ ফোটেনি, একদম নাদুস নুদুস। একটু বড় হলে তোমাদেরকে ভালো করে দেখাবো। সবাইকেই অনুরোধ করেছি এই সময় যেন সখীকে একটু খেতে দেয়, কিন্তু কারোর কোনো হেলদোল নেই। আমি নিজেই অসুস্থ, অর্ধেক দিন রান্না করতে পারি না, মায়ের বাড়ি থেকে খাবার আসে, তাও যতটা পারি চেষ্টা করি। সারা সপ্তাহটা যে কি রান্না করি আর কি খাই তোমাদেরকে আর কি বলবো। মেয়ে ভীষণ ভালো, তাই কখনো কিছু বলে না। অর্ধেক দিনই প্রায় সেদ্ধ, নয় আলু সিদ্ধ, ডাল সিদ্ধ, মাছ ভাজা, নয় ডিম ভাজা, কারণ বেশিক্ষণ দাঁড়িয়ে থেকে রান্না করতে একদমই পারি না। যেদিনকে গৌতম থাকে একটু গুছিয়ে খাওয়া দাওয়া করি। বলেছিলাম পালং শাক আনতে, এনেছে নোটে শাক, তো এই খাটে বসে ওইভাবে আমি বেছে নিলাম। এদিকে গৌতম মাংস বসিয়ে দিয়েছে, এদিকে ছোট গ্যাসটায় আমি কড়া বসিয়ে নিয়েছি, ভেজে নিচ্ছি কাঁকরোল। ফিচে ছিল, কাঁকরোল ভাজা আমার ভীষণ ভালো লাগে, আর তার সাথে পেঁয়াজ রসুন দিয়ে ভেজে নেবো ওই নোটে শাকটা। বাজারে যেতে পারি না সবজি কেনার জন্যে, তো আজকে সবজিওয়ালা গেটের কাছে এসেছিল, ধনে পাতা নিয়ে নিচ্ছি। আর ধনে পাতা দেখে লোভ সামলাতে পারলাম না, তো বানিয়ে নিচ্ছি ধনে পাতার চাটনি একটু ঝাল ঝাল করে। আজকের লাঞ্চ মেনুতে রয়েছে গরম গরম ধোয়া ওঠা ভাত, তার সাথে কাঁকরোল ভাজা, শাক ভাজা, মুরগির মাংস, স্যালাড আর ধনে পাতার চাটনি। খাবার দেখে মনে শান্তি। আমি আর মেয়ে আজকের একটু তৃপ্তি করে খেতে পারবো। উফ, কি করেছে বুঝতে পারে, সাংঘাতিক নজরদারি চালিয়েছে আমার ওপর। খেয়ে দিয়ে বেসিনে হাত ধুতে আসলেই ও ঠিক বুঝতে পারে, ও বুঝতে পেরে গেছে এটা ওর লাঞ্চ টাইম, একটু খেতে দিদি, ও খেলে ওর বাচ্চাদের একটু দুধ দিতে পারবে। তো অনেকক্ষণ পর একেবারে সরাসরি তোমাদের সামনে শুভ সন্ধ্যা। দুপুরবেলা আর ঘুম হয়নি, উৎসাহ যেহেতু এক্সাম চলছে, ও পড়ছিল, আর তার জন্যে পুরো ভিডিওটাকে আমাকে ভয়েস ওভার করতে হচ্ছে। কিছু করার নেই, কারণ একটাই রুম, তো মেয়ের পড়া না হলে অসুবিধা হয়ে যায়। তো আমাকে দেখেই তো বসে পাগল পাগল অবস্থা, আর কি করা যাবে, যতক্ষণ না সুস্থ হচ্ছে এইভাবেই চলতে হবে, চালাতে হবে। আর অনেকে আমাকে প্রশ্ন করেছো যে আমি ভেলোর আবার কবে যাচ্ছি। তো ডাক্তার বলেছে আমার ওটির এই যে 3 মাস হয়ে গেলে তারপর আমাকে নেক্সট অপারেশনের ডেট নিতে। তো সেইখানে একটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে, উৎসাহ যেহেতু বছর বোর্ডস দেবে, এইচএস দেবে, ওর জানুয়ারিতে রয়েছে ওর মক টেস্ট, এবং ফেব্রুয়ারিতে ওর এক্সাম ফাইনাল এক্সাম স্টার্ট হয়ে যাবে। আমরা না বুঝে উঠতে পারছি না যে কিভাবে আমরা মানে ডাক্তারের অপারেশনের জন্য মেলটা করব, ডেটটা নেব বা কিছু। আর ডিসেম্বরটা আমরা করতে পারছি না এই কারণ এই কম সময়ের মধ্যে গৌতমের অফিসটা ছুটি দিতে চাইবে না, গৌতমের অফিস, সেহেতু আমরা ডিসেম্বরেও ডেট নিতে পারছি না। এদিকে আরেকটা বড় সমস্যা হয়ে যাচ্ছে, মেয়ের এক্সাম হলে আমি মাকে নিয়েও যেতে পারবো না, মাকে মেয়ের কাছেই থাকতে হবে। তো সবটা নিয়ে এমন একটা জায়গায়, এমন একটা পরিস্থিতিতে আছি, আমরা না ভাবতেই পারছি না যে কবে যাব, কি হবে না হবে। সব থেকে বড় ব্যাপার, আমি তো ডিসিশন নিলাম যে মেয়ের এক্সাম হয়ে গেলে, সেরকম হলে মেয়েকে নিয়ে, মাকে নিয়ে মেয়ের এক্সামের পরেই ভেলোর যাব ওটি করতে। তো সেইটা আবার দেখতে গেলে প্রায় 10 মাস হয়ে যাবে। আমার এপ্রিলে মেয়ের এক্সামের পর আমি যেতে পারবো, তার আগে নয়। তো এখন ওভারঅল সব জিনিসটা এমন একটা অবস্থায় রয়েছে, না নিজের শারীরিক সমস্যাটাকে আগে দেখবো, না আগে মেয়ের পড়াশোনাটা দেখবো, বুঝতে পারছি না। আর এই ফাইনাল এক্সামের সময় মেয়েকে ছেড়ে আমার যেতে একদম ইচ্ছা করছে না। তো পেন কিন্তু আমার যথারীতি বেড়েছে, এই 2-3 দিন হলো একদমই পেন ছিল না আমার, মানে অপারেশনের পর শুধু সেলাইয়ের পেনটা ছিল, আমার হার্নিয়াতে একদিনের জন্য পেন হয়নি, কিন্তু এই 2-3 দিন হলো এত মারাত্মক হার্নিয়া পেনটা বেড়েছে, মানে আমি না উঠতে পারছি না বুঝতে পারছি এরকম একটা অবস্থা। একটু কাজকর্ম করার পরই পুরো নাভির চারিদিক একদম ফুলে উঠছে আর যন্ত্রণা করছে। যদি কোনোদিন সুযোগ হয় আমি তোমাদের হার্নিয়াটা দেখাবো, ও একা তো ভিডিও করতে পারবো না, কেউ যদি হেল্প করে আমি দেখাবো আমার কি পজিশনে রয়েছে। তো এখন এই সমস্যা যতক্ষণ না আমরা একটা ডিসিশনে আসতে পারছি, আমিও জানাতে পারছি না তোমাদের যে আমি আবার কবে যাব ভেলোরে বা কবে সার্জারি করব।
ইচ্ছা তো একদমই নেই সার্জারি করার, মানে আমার সত্যিই ভয় লাগছে, আর ভালো লাগছে না। এই যে কটা মাস সার্জারির সময় ছেড়েই দাও, সেই কষ্ট সেই যন্ত্রণা, তো তারপরের এই মানে একটা পিরিয়ড, মানে এই কষ্ট আমার একদম আর ভালো লাগছে না। মানে মানে এর পরপর যদি আবার সার্জারি হয় 3 মাস পর, ধরো নভেম্বরের পর, বা আমি যদি ফেব্রুয়ারিতে করি, মানে রিকভারি হয়ে উঠতে না উঠতে আবার একটা সার্জারি। মানে কি বলবো, একা সংসারে এগুলো ভীষণ মানে ভীষণ বেদনাদায়ক ব্যাপার হয়ে যাচ্ছে আমার জন্য। গৌতম মেয়ে দুজনেই ভীষণ সাফার করছে। কোনো একটা জায়গায় গৌতম ভীষণ ভেঙে পড়ছে, মানসিক হোক শারীরিক হোক সব দিক দিয়ে। তার ফলে আমাদের দুজনের ভীষণ মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাচ্ছে। গৌতম একটুতেই রেগে যাচ্ছে, মেজাজ হারিয়ে ফেলছে, মানে সবটা মিলিয়ে খুবই একটা খারাপ পরিস্থিতির মধ্যে আছি। তাও ভগবানের প্রতি আস্থা রেখেছি, সবটাই হয়তো ঠিক হয়ে যাবে। তো বেশিক্ষণ হাতে ফোনটাও ধরে রাখতে পারছি না। তো এইটাই জানাবার ছিল। অনেকে যেহেতু আমাকে প্রশ্ন করছো, সবটাই তো কমেন্টসের মাধ্যমে লেখা সম্ভব হয় না, তাই একটু জানিয়ে দিলাম। নিজেই হেঁটে আছি, আর তোমাদের কি বলবো যে কবে যাচ্ছি বা কী করছি। তো এখন গৌতম নেই, উৎসা নেই, তো এখন একটু রেস্ট নেবো। তো উৎসা এত জোরে জোরে পড়ছিল, আমি আর ঘুমাতে পারিনি। তো এখন একটুখানি না শুলে রেস্ট না নিলে আর দেখতে হবে না, কালকে আর উঠে দাঁড়াতে পারবো না। আর বিকালবেলা, বিকাল তো বলবো কি, সন্ধ্যা তো হয়ে গেছে। রাতের রান্নাটা পরে দেখছি। রাতে তো মাংসের তরকারি আছেই, আমার আর ইচ্ছা করছে না। ইচ্ছা আছে একটু চানা করব, চানা ভিজিয়ে রেখেছি, দেখা যাক কি হয়, একটু রেস্ট নিই। আমি হলাম জম্মের পেটুক, এখন আমি নিরুপায়, কি করব, কারো হেল্প ছাড়া কিছু করে উঠতে পারি না। এই যেদিনকে গৌতমের ছুটি থাকে সেদিনকে একদম চপ্পু চস্য করে বানিয়ে খেয়ে নিই, তারপর আবার সেদ্ধ ভাত খেয়ে দিন কাটে। গতকাল ডিম আলু কফি দিয়ে একটু তিহারি বানিয়েছিলাম, একটু ফ্রিজে ছিল। উৎসা বলল ওটাই গরম করে দিতে, মাংস দিয়ে খাবে। আর আমার রাতের জন্যে চানা একদম রেডি। তো চলো ভাই, আবার পরে দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সাথে।